আসসালামু আলাইকুম। সবকিছু ঠিকঠাক আছে? কথা শুনতে পাচ্ছ? বোর্ড সব দেখতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। সবকিছু ঠিকঠাক আছে? কথা শুনতে পাচ্ছ? বোর্ড সব দেখতে পাচ্ছ? নয়েজ কি বেশি হচ্ছে বাইরের? বিন্দুর অনাস্মরণকে আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে এই পর্যন্ত গেছিলাম, হ্যাঁ? তো আমরা এখান থেকেই শুরু করব। তো এখানে দেখো বলতেছে যে আমাদের সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য যা যা লাগতো মোটামুটি হচ্ছে আমরা সমুদ্রের গভীরতা এইচ ইকুয়াল টু এইচ প্লাস সিডি। তো আমাদের এই সিডির মানটা লাগতো, আমরা এই সিডির মানটা এখানে বের করে ফেলছি, জাস্ট এখন এখানে নিয়ে খালি বসাই দেবো, তাহলে আমাদের প্রমাণ শেষ। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণ শেষ। তো আমি হচ্ছে তোমরা যারা স্ক্রিনশট নিতে পারো নাই তারা এইটুকু স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। আমি তাহলে মিশাই দিয়ে আমি হচ্ছে জাস্ট ওই 1 নাম্বার ইকুয়েশনে মানটা বসাই দেবো। আমরা চলো মানটা বসাই দিই। তাহলে এখন লিখতে পারি আমরা কি, যে 1 নাম্বার সমীকরণে মান বসিয়ে, হ্যাঁ, তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল? এইচ এইচ ইকুয়াল টু ছোট হাতের এইচ প্লাস সিডি। সিডির মান কত? রুট ওভার ডি বাই টু টি টু বাই টি ওয়ান স্কোয়ার, আচ্ছা টোটালটার উপর স্কোয়ার ছিল, মাইনাস ডি বাই টু এটার উপর স্কোয়ার। তো আমরা এটা একটু সিম্পলিফাই করতে পারি। তাহলে এইচ ইকুয়াল লিখতে পারি, দেখো এইচ প্লাস এই যদি স্কোয়ার করে তাহলে দেখো এরকম আছে ডি স্কোয়ার বাই ফোর, ডি স্কোয়ার বাই ফোর। ওকে, আর এখানে আছে দেখো টি ওয়ান, আচ্ছা টি টুর ওপর স্কোয়ার বাই টি ওয়ানের ওপর স্কোয়ার, হ্যাঁ, মাইনাস ডি স্কোয়ার বাই ফোর। তো আমরা ডি স্কোয়ার বাই ফোরকে যদি আমরা কমন নিই তাহলে এখানে যেটা আসবে, তোমরা এই কাজটা এখানেও করতে পারো, তোমরা এখান থেকেও সিম্পলিফাই করতে পারো, হ্যাঁ, দেন যে ওখানে মানটা বসাতে পারো, যে কোনো এক জায়গাতে করলেই হবে। তো এইচ ইকুয়াল টু আসে ধরো যে এইচ প্লাস ডি স্কোয়ারকে বের করলে কি শুধু ডি থাকে, আর ফোরকে রুট ওভার করলে কি টু, তাহলে ডি বাই টু রুট ওভার টি টু টি ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। ওকে, সো এটা হচ্ছে আমাদের সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় আর কি। তাহলে এটাই কি আমাদের, এটাই সমুদ্রের গভীরতা। তাহলে লিখতে পারি কি, এটাই সমুদ্রের গভীরতা। ওকে, সো এতটুকু স্ক্রিনশট দিয়ে ফেলো। আমাদের হাতে বেশি সময় নাই, কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী কালকে, সেহেতু আমরা হচ্ছে বেশি সময় নেব না, আমরা দ্রুতই শেষ করব। কারণ তোমাদের যা পড়াইছি আজকে সেটা তো রিভিশন করার সময় দিতে হবে, তাই না? না হলে তো তোমরা হচ্ছে যে সবই জানবা যে আচ্ছা এগুলো পড়ছি আমি, কিন্তু হচ্ছে কি যে লিখতে পারতেছি না, যে কি করতে পারতেছি না, লিখতে পারতেছি না। ওকে,
কোশ্চেনটা কি আছে, শব্দের বেগের উপরে তাপমাত্রার প্রভাব আলোচনা করো। আলোচনা করুন। হ্যাঁ, তো এটাতে শব্দের বেগের উপরে শব্দের তোমার হচ্ছে তাপমাত্রার প্রভাব আলোচনা করতে বলছে। তো এখন তোমার কোনো গ্যাসের তাপমাত্রা পরিবর্তন ঘটলে এর কিন্তু তাপমাত্রা আমি তাপমাত্রা যত বাড়াবো তত হচ্ছে গ্যাসের কি আমাদের আয়তন বাড়তে, তোমার গ্যাসের ঘনত্ব বাড়তে থাকে। হ্যাঁ, আর তরলের ক্ষেত্রে তরলের ঘনত্ব কমতে থাকে। সো আমরা হচ্ছে কি বলতেছি, এখানে আমরা লিখতে পারবো সলিউশনের ক্ষেত্রে এরকম যে কোনো গ্যাসের তাপমাত্রা পরিবর্তন ঘটলে, কোনো গ্যাসের তাপমাত্রার পরিবর্তন ঘটলে এর ঘনত্বের পরিবর্তন হয়। ওকে, এতটুকু আমরা লিখতে পারি। এখন মনে করো যে 0 ডিগ্রি তাপমাত্রায় আমরা কি বলছি, 0 ডিগ্রি তাপমাত্রা যখন আমরা নিচ্ছি, তো 0 ডিগ্রি তাপমাত্রার ঘনত্ব ও বেগ যথাক্রমে, যেটা আমরা 0 ডিগ্রি নিছি, তাহলে আমরা লিখতে পারি কি, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করি, রো, এবং বেগ হচ্ছে ভি। তো যেহেতু আমরা 0 ডিগ্রি নিছি সেহেতু আমরা দিলাম রো 0 ভি 0, ঠিক আছে, বা রো নট ভি নট। ওকে, তো এখন আমরা কি বলছি, এই তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়াবো। কত ডিগ্রি বাড়াবো আমরা সেটা বলে নেই। তো তাহলে এখানে বলছি 0 ডিগ্রি সেলসিয়াস বলছিলাম। হ্যাঁ, তাহলে এখন বললাম টি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্ব ও বেগ যথাক্রমে আমরা কি বলতে পারি, তাহলে আমরা রো টি ও ভিটি এটা বলতে পারি। ওকে, তো ল্যাপ্লাসের সংশোধনী অনুসারে আর কি, তো ল্যাপ্লাসের সূত্র মতে আমরা বলতে পারি, বা সংশোধনী সূত্র মতে আমরা ল্যাপ্লাসের সংশোধনী সূত্র দেখব, এরপরে আমরা প্রমাণটা করব। সো আপাতত এতটুকু মনে রাখো যে ল্যাপ্লাসের সংশোধনী অনুসারে আমরা লিখতে পারি এরকম যে ভি নট, কি বলতেছি আমরা, ল্যাপ্লাসের সংশোধনী বলছে এরকম সূত্রটা, যে ভি ইকুয়াল রুট ওভার পি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই রো, এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাসের সংশোধনী সূত্র। তো আমি যদি হচ্ছে তোমার এখানে 0 ডিগ্রি কন্ডিশন একটা, এটা হচ্ছে টি সেন্টিগ্রেড কন্ডিশন একটা, তাহলে আমরা লিখতে পারি 0 এর জন্য লিখতে পারি কি এরকম, দেখো যে ভি নট, 0 এর জন্য ভি নট ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার পি নট গামা ডিভাইডেড বাই রো গামা। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিলাম আমরা। এবং ভিটি এর ক্ষেত্রে লিখতে পারি আমরা, তাহলে দেখো যে পিটি গামা ডিভাইডেড বাই রোটি। আচ্ছা, গামার হচ্ছে মানটা পরিবর্তন হচ্ছে না, কারণ গামা হচ্ছে কনস্ট্যান্ট। এখানে তোমার এক পরমাণু, মানে গ্যাস, যেহেতু আমরা একটা গ্যাস নিয়ে আলোচনা করতেছি, একাধিক গ্যাস নাই, সুতরাং আমার কি গ্যাসের তোমার হচ্ছে রোর গামার মানটা সেম থাকবে। ওকে, তহিদুল ইসলাম তহিদ, আপনাদের মেকানিক্যালের টিচার নাই? ভাইয়া, মেকানিক্যালের সব ক্লাস আমিই নিই, ঠিক আছে। তুমি হচ্ছে কোনো বিষয় জানতে চাইলে আমাদের পেজে হচ্ছে একটা মেসেজ দিয়ে রাখতে পারো। হ্যাঁ, এই পেজে একটা মেসেজ দিয়ে রাখো, আমি ক্লাস শেষ করে হচ্ছে তোমার সাথে কথা বলবো না আর কি। তহিদুল ইসলাম তহিদ। ওকে, সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো আমি যদি এখন যেহেতু আমরা হচ্ছে কি পরিমাণ তাপের প্রভাব হবে, মানে তাপের উপরে তোমার শব্দের বেগ আমার ইনার্সিয়া কোনটা 0, তোমার ভি নট, আর পরেরটা হচ্ছে কি আমাদের ভিটি। তাহলে আমাদের বলতে পারি যে 2 এবং 1 যদি আমরা সমাধান করি, তাহলে দেখো যে 2/1 হতে, তাহলে ভিটি বাই ভি নট ইকুয়াল টু লিখতে পারি আমরা, দেখো ভিটি কত আমাদের, পিটি গামা ডিভাইড বাই রোটি ডিভাইডেড বাই, আচ্ছা এটা একটু ফাঁকা করে লিখি,
ভিটি বাই ভি নট। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো এরকম লেখা যায় যে পি নট গামা ডিভাইড বাই রো নট। এইটা আমাদের কি করতে পারি, আমরা এটা লিখতে পারি। সো এখন এই পর্যন্ত আমরা দেখো এখানে যে আমাদের যেহেতু বলছি কি যে আমাদের তাপমাত্রা হচ্ছে কি তাপমাত্রা চেঞ্জ করতেছে, তাপমাত্রার প্রভাব। সো তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমরা এই যে প্রেসার, এই প্রেসারটা আমরা কনস্ট্যান্ট রাখবো। প্রেসারটা কি হবে আমাদের কনস্ট্যান্ট। তাহলে প্রেসার এবং এই দুটো হচ্ছে আমাদের একই রকম প্রেসার রাখবো, আমরা প্রেসারের কোনো পরিবর্তন করবো না। আমার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে প্রেসার ছিল, টি সেন্টিগ্রেড তাপমাত্রাও সেম প্রেসার রাখবো আমি। তাহলে দেখো এখানে লিখতে পারি আমরা ভিটি বাই ভি নট ইকুয়াল রুট ওভার পি, এটা পি দিলাম গামা। হ্যাঁ, এখন দেখো এই টিটা নিচে চলে আসে, টিটা কি আছে আমাদের নিচে চলে আসে। ওকে, তাহলে এইটা নিচে আসে, তাহলে আমাদের কি হইতেছে রোটি। এবার ইনটু এটা যদি আমি উল্টায় দিতে হবে, তাহলে উল্টা দিলে কি হবে রো নট পি গামা। আচ্ছা, সাইড ব্র্যাকেট দিবা যে পিটি ইকুয়াল পি নট ইকুয়াল পি। ওকে, জাস্ট প্রেসারের কোনো পরিবর্তন করবো না আমরা। তো এখান থেকে লিখে আমরা লিখতে পারি দেখো যে আমার এইটা 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 এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের ভিটি বাই ভি নট ইকুয়াল টু থাকে তোমার রুট ওভার রো নট বাই রোটি। এইটা থাকে, কি থাকে এইটা থাকে। তাহলে আমি এখান থেকে এটা যদি ওই পাশে দিই তাহলে গুণ হয়ে যায়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি দেখো ভিটি ইকুয়াল টু ভি নট রুট ওভার রো নট রোটি, এটা থাকে। তাহলে এখন দেখো এখানে যে আমরা বলতেছি কি এটা হচ্ছে তোমার রো ওয়ান রো টু পর্যন্ত আমরা পেয়ে গেছি, রো ওয়ান রো টু পর্যন্ত পেয়ে গেছি। এখন তুমি যদি মনে করো এখান থেকে যে তুমি হচ্ছে আরো বেশি স্কিপ করবা, তো তুমি হচ্ছে ডিরেক্ট এখানে দেখো যে আমরা দুইটা বের করছি, দেন হচ্ছে আমরা লিখতে পারি কি 2 এবং 1 নাম্বার ভাগ করে পাই। তো তুমি ডিরেক্ট এই লাইনটা লিখতে পারো, তুমি ডিরেক্ট এই লাইনটা লিখতে পারো। তোমাদের বইয়ে হচ্ছে এই লাইনটা লেখা আছে। হ্যাঁ, তোমাদের বই দেখবে এই লাইনটা লেখা আছে। এতটুকু ক্যালকুলেশন তারা করে নাই, বাট আমরা হচ্ছে ভেঙে ভেঙে করলাম। তার কারণ হইতেছে যে তোমাদের যে ইয়া করছে আর কি, তোমাদের বইয়ে হচ্ছে স্কিপ করছো, তো তোমরা হয়তো বুঝতে পারবে না। সো তোমরা হচ্ছে ডিরেক্ট পরীক্ষার খাতায় তোমরা এই 1 আর 2 করার পরে তোমরা 1 আর 2 থেকে তুমি এই লাইনটা লিখতে পারবে, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? কিন্তু এই লাইনটা কোথা থেকে আসছে সেটা তো বুঝতেছো। হ্যাঁ, সো এখন দেখো কিন্তু তোমার হচ্ছে যে একটা আমরা ইকুয়েশন জানি এরকম। আচ্ছা, এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও, আমাদেরকে একটু এই পাশটা মিশাই ফেলতে হবে। আচ্ছা, আশা করি তোমাদের হচ্ছে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। সো আমরা হচ্ছে লিখতে পারি দেখো, আমরা জানি বা কিন্তু যাই লেখো রো, আমরা কি জানি রো নট ইকুয়াল টু রো টি 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি। এইটা হচ্ছে তোমরা যখন ফিজিক্স 2 পড়বা, ঠিক আছে, এটা যখন ফিজিক্স 2 পড়বা কঠিন পদার্থের প্রসারণ, তখন এই সূত্রটা তোমাকে প্রমাণ করে দেখাবে। ঠিক আছে, সো এতটুকু আপাতত মনে রাখবা প্রমাণের জন্য। যদি আমাদের কালকে পরীক্ষা সময় নেই সেজন্য আমি এটা বিস্তারিত দেখাইতেছি না। ওকে, তো এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি যে ওই যে ইকুয়েশন আমরা দিয়ে রাখছি, আমরা যদি এখানে ইকুয়েশন দিয়ে রাখি ধরো, আচ্ছা এখানে ইকুয়েশন দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমরা দিলাম কি 1 নম্বর ইকুয়েশন, 1 2 দিছিলাম, এটা 3 নম্বর দিলাম। তাহলে তো 3 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন মান যদি বসাই আমি, অতএব ভিটি বাই ভি নট ইকুয়াল রুট ওভার পিটি, পি নটের মানটা বসাইতেছি আমরা, তাহলে কি হবে রো টি 1 প্লাস আলফা টি ডিভাইডেড বাই রো টি। রোটি রোটি কেটে যদি যায় তাহলে আমাদের থাকে এখান থেকে ভিটি বাই ভি নট ইকুয়াল রুট ওভার 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি, এই মানটা থাকে আমাদের। হ্যাঁ, সো এখন এই আলফা সমান আমরা লিখতে পারি 1/273, 1/273। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো
ভিটি বাই ভি নট ইকুয়াল রুট ওভার 1 প্লাস 1 ডিভাইড বাই 273 ইন্টু কত 80। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি আমরা ভিটি বাই ভি নট ইকুয়াল রুট ওভার, এটা যদি আমি যোগ লসাগু করি তাহলে দেখো আসে 273 প্লাস টি বাই 273। আচ্ছা, এই ফর্মেটটা মনে রাখবা। আমরা হচ্ছে এই তোমার এই অধ্যায়ে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, এটা এই সূত্রতে আমরা করে ফেলবো, এই সূত্রতে আমরা করে ফেলবো। ওকে, তো এখন সাজেশন কি কি সঞ্জয়, সাজেশন আমরা দিয়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, ক্লাসে আমরা গতকালকের ক্লাসে আমরা দিয়ে ফেলছি সাজেশন। সো এতটুকু হচ্ছে আমাদের কি আসছে। তো এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি কিরকম, যে এখানে দেখো এই যে 273 প্লাস টি, তার মানে আমাদের যত সেন্টিগ্রেড তাপমাত্রা, ধরো বলতেছে 0 ডিগ্রি তাপমাত্রায় ছিল, তারপর আমি হচ্ছে 30 সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে গেছি, তাহলে এই টি এর মানে তখন 30 সেন্টিগ্রেড হবে। তার মানে এইটা হচ্ছে আমাদের পরবর্তী মানে সেকেন্ড স্টেপের হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে ফার্স্ট স্টেজের তাপমাত্রা 0 ডিগ্রি তাপমাত্রা। কারণ 0 সেন্টিগ্রেডকে আমরা কেলভিনে কনভার্ট করতে গেলে 273 দ্বারা তোমার 273 প্লাস তোমার হচ্ছে যদি আমরা 0 করি তাহলে 273ই আসে। সো এই জন্য হ্যাঁ, তো এখন এখান থেকে আমরা লিখতে পারি দেখো ভিটি বাই ভি নট ইকুয়াল রুট ওভার টি বাই টি নট, টি বাই টি নট। হ্যাঁ, সো এটাকে আমি আবার লিখতে পারি তোমার, যদি আমি হচ্ছে দেখো ওপরে আছে ভিটি, এখানে আবার কি এটা হচ্ছে আমাদের টি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার পরে বেগ, উপরে কি আছে আমাদের টি সেন্টিগ্রেড তাপমাত্রা, কত ডিগ্রি তাপমাত্রায় নিয়ে গেছি, এটা হচ্ছে ভি নট। তার মানে কি আমরা বলতেছি যে আমাদের ভি নট অর্থাৎ হচ্ছে প্রথম 0 ডিগ্রি তাপমাত্রার বেগ, এটা হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রা আমার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ধরো যে ভি সমানুপাতিক রুট ওভার টি, এটা লিখতে পারি যে কনস্ট্যান্ট আমার। সো তুমি যদি এখানে আরো বাড়াও যে হচ্ছে তোমার ভি নট, তারপরে হচ্ছে তুমি আরো দিতে পারবো। সো আমরা এটা কনস্ট্যান্ট লিখতে পারি, হ্যাঁ, মানে ধ্রুবক আর কি। সো এখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ বায়ুতে শব্দের বেগ পরম তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। সুতরাং বায়ুতে শব্দের বেগ পরম তাপমাত্রার সমানুপাতিক। ওকে, সো এতটুকু দিলেই এনাফ, তাপমাত্রার প্রভাব যেটা এতটুকু দিলেই এনাফ। 7 সেমিস্টারে পিএলসি সাবজেক্টের উপর কিছু সাজেশন দিলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, আমাদের হচ্ছে তোমার 7 সেমিস্টারে যারা স্টুডেন্ট আছে পেইড ব্যাচের, তাদেরকে আমরা ওভারঅল হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের আসলে আমরা সাজেশন দিচ্ছি না। হ্যাঁ, আমরা সাজেশন বই হচ্ছে দিয়েছি 3rd 5th এগুলাকে, আর 7th-এর যারা আছে আমরা ওভারঅল টোটাল বইটাই পড়াইছি আমরা পুরো আমাদের পেইড ব্যাচে। তারা হচ্ছে বই পড়ছে, আমাদের ক্লাস করছে, তাদের মোটামুটি সব সিলেবাস কমপ্লিট। আর একটা সাজেশন, আমি বারবার একটা কথা বলি, হ্যাঁ, তোমরা কদিন পরে ডিপ্লোমা শেষ করে ফেলবা, তুমি সপ্তমে আসো, 2 দিন পরে ডিপ্লোমা শেষ করে ফেলবা, সাজেশন পড়বা কেন? তোমরা হচ্ছে বই পড়বা। এই যে মেগা ক্লাসগুলো নিচ্ছি, যারা মেগা ক্লাস করতেছে, যে এই যে 2-3টা মেগা ক্লাস নিচ্ছি, মেগা ক্লাস দেখে পরীক্ষার রেজাল্ট হচ্ছে কত করবে, মেগা ক্লাস দেখে মেগা ক্লাস করে পরীক্ষার রেজাল্ট কত, যা পড়াইছি আমি 2-3 ক্লাসে, এই 2-3 ক্লাস যদি মনে করো হচ্ছে যে মানে ভালো মতো মাথায় নিয়ে যে পরীক্ষা দিতে পারে, একটা কোশ্চেনও বাইরে যাবে না এখান থেকে। ওকে, সো ও মিনিমাম এই সাবজেক্টে হচ্ছে প্লাস পাবে। তো আমার এ প্লাস পায় লাভটা কি? এ প্লাস পায় লাভটা কি? ডিপ্লোমা শেষ করে বের হও, রাস্তা রাস্তা ঘোরা লাগবে। মেগা ক্লাস দেখে পাস করে পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করো, রাস্তা রাস্তা ঘোরা লাগবে। সাজেশন ফলো করে হচ্ছে পাস করো, রেজাল্ট ভালো করো, ডিপ্লোমা শেষ করার পর রাস্তা রাস্তা ঘোরা লাগবে। আমি এতটুকুই বলে দিচ্ছি। সো আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টকে আমরা হচ্ছে সাজেশন মেগা ক্লাস এবার করে ডিপেন্ড করতে দিই না, ঠিক আছে? তাদেরকে পুরা আমরা যতটুকু সিলেবাস টোটাল সিলেবাসটাই পড়াই। সো এতটুকু দিলেই হবে আর কি। কালকের ক্লাসের লিঙ্কটা দিলে ভালো হয়। তুমি আমাদের এই পেজে হচ্ছে ঘুরবা, পেজে হচ্ছে ইউটিউব চ্যানেলের হচ্ছে লিঙ্ক শেয়ার করা আছে, মেগা ক্লাস 1 পার্ট 1 পার্ট 2, ওখান থেকে দেখে নিতে পারো। সো এতটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো একটু। মেগা ক্লাস নিতেছি তোমাদেরকে যাতে তোমাদের রেফার্ড না আসে এই জন্য, হ্যাঁ। আর মেগা ক্লাস হচ্ছে মূলত আমাদের যারা হচ্ছে তারা তোমরা মেগা ক্লাস করতেছো তাদের জন্য না,
মেগা ক্লাস নিচ্ছে আমাদের পেড বেস স্টুডেন্টের জন্য রিভিশন করার জন্য, ঠিক আছে? যেহেতু তারা হচ্ছে তাদেরকে একবার রিভিশন হয়ে যায় এই জন্য, আর তোমাদের জন্য না। তোমরা রেজাল্ট ভালো করতে পারবা, মেগা ক্লাস করে রেজাল্ট ভালো করতে পারবা, সেটা আমার ডিপ্লোমা লার্নিং জোনের প্ল্যাটফর্ম হোক আর যে কোনো প্ল্যাটফর্ম হোক, মেগা ক্লাস নিচ্ছে না। এটা হচ্ছে আমি পার্সোনালি মনে করি মেগা ক্লাস নিয়ে একটা ছেলে মেগা ক্লাস দেখে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করা মানে আমি তার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছি। মেগা ক্লাস করে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ভবিষ্যৎ অন্ধকার, আর যারা সারা সেমিস্টার পড়াশোনা করছো মেগা ক্লাস দিয়ে রিভিশন করতেছো তাদের ভবিষ্যৎ উজ্জ্বল, এক কথায় শেষ। আরেকটা বিষয় বলি, তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠে যাবা, ঠিক আছে, বা যারা যারা ভিডিও দেখতেছো পরবর্তী সেমিস্টারে উঠবা, আমাদের অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। তোমার ইটেক প্ল্যাটফর্ম আছে, তোমার যেখানে পড়তে ভালো লাগবে সেখানে পড়ো, কোনো সমস্যা নাই আমাদের। কিন্তু ভর্তি হওয়ার আগে অবশ্যই সবকিছু দেখে শুনে মানে সবকিছু খোঁজ খবর নিয়ে ভর্তি হবা। আরেকটা বিষয় হচ্ছে যে শর্টকাট ওয়ে ফলো করবা না। তোমরা ফার্স্ট সেমিস্টারে আছো, ফার্স্ট সেমিস্টারের জন্য বলতেছি, কখনো শর্টকাট মানে বড় ভাইরা বলবে কিন্তু যে ভাই হচ্ছে পরীক্ষার আগের রাতে পড়লে পাস করে যায়, হ্যাঁ। সো ওই বড় ভাইগুলো যখন বের হয়ে যাবে তখন জিজ্ঞাসা করবা যে ভাই পরীক্ষার আগের রাত পড়ে তো পাস করে আসছেন, এই 6 মাস বা 1 বছর তো হয়ে গেল বের হয়ে গেছেন, আপনি কি করতেছেন, এ কথা জিজ্ঞাসা করো। এক রাত পড়ে পাস করে আর যাই হোক রাস্তা রাস্তা ঘুরতে হবে, আমি এতটুকুই বলতেছি। সেকেন্ড সেমিস্টারে আছো, আর একটা বিষয়, যে প্ল্যাটফর্মে ভর্তি হও একবারে সেমিস্টারের শুরুতে ভর্তি হবা। অনেকগুলো কোর্স থাকে, লং কোর্স থাকে, শর্ট কোর্স থাকে, তারপর হচ্ছে তোমার অনেক কোর্স থাকে, ঠিক আছে, মেগা ক্লাসের কোর্স থাকে অনেকেই। লং কোর্সে অলরেডি ভর্তি হবা। লং ক্লাসে আমি আমার পার্সোনাল কথা বলি, আমি হচ্ছে মেকানিক্যালে আমি কোনো শর্ট কোর্স চালাই নাই, ডিরেক্ট লং কোর্স চালাইছি আমি। কারণ লং কোর্সে আমি একটা কোর্সই চালাইছি আমি, যারা শর্ট কোর্সে ভর্তি হয়েছে আমি ডিরেক্ট বলছি তুমি লং কোর্সের ক্লাসের ভিডিও দেখে ক্লাস করতে হবে, যে কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো, আমি সলিউশন করে দেবো বা বুঝাই দেবো আমি। কিন্তু আমি তোমাদের শর্ট কোর্সে আমি ক্লাস নিতে পারবো না, বিকজ আমি লং কোর্সে যতটা ভেঙে ভেঙে পড়াতে পারবো, আমি কিন্তু শর্ট কোর্সে পারবো না। সো এইটা কিন্তু আমি হচ্ছে মানে আমি তো তার ক্ষতি করতেছি, তাহলে আমি তাকে ইন ডিটেলস জানাতে পারতেছি না, এটা তো তার ক্ষতি, দিন শেষে ক্ষতি না। যেমন তোমাদের কথাই বলি, গত 2টা ক্লাস নিয়েছি মেগা ক্লাস, কালকে নিয়েছি তার আগের জন্য নিয়েছি, আমি ওই অধ্যায়গুলো একবারে ভেঙে ভেঙে পড়াইছি, কিন্তু মানে যতটুকু সম্ভব হয়েছে আমি ভেঙে ভেঙে পড়াইছি। আমি আজকের ক্লাসে ভেঙে ভেঙে পড়াতে পারতেছি না, এই তোমাদের প্রমাণ করে দিচ্ছি, কিন্তু এই অধ্যায় সম্পর্কে আমি কোনো কনসেপ্টই দিতে পারতেছি না তোমাদেরকে। পরীক্ষার সময় নাই, এর জন্য তোমাদের কি করতেছি, জাস্ট প্রমাণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দিচ্ছি। কিন্তু আগে বিগত 2টা ক্লাস দেখো, প্রত্যেকটা জিনিস অতি সংক্ষিপ্ত থেকে শুরু করে রচনামূলক পর্যন্ত ওই অধ্যায়ের ইন ডিটেলস যতটুকু সম্ভব হয়েছে আমি আলোচনা করছি, বাট আজকে পারতেছি না। তোমরা যারা গত 2টা ক্লাস করছো তারা হয়তো দেখছো গত 2টা ক্লাসের পড়ার সিস্টেম আর আজকের সিস্টেম টোটালটাই আলাদা। তোমরা গত 2টা ক্লাস করে তোমাদের ভালো লাগবে, আজকের ক্লাস করতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না, কারণ জাস্ট প্রশ্ন লিখতেছি, সলিউশন করতেছি, ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝিয়ে দিচ্ছি। কারণ আমি তোমাদেরকে আজকে ক্লাস শুরু করছি তোমার 10 অধ্যায় থেকে। এই যে ধরো 10 অধ্যায় কি আছে আমাদের, তোমার পৃষ্ঠটান সান্দ্রতা থেকে শুরু করছি আমি। আমার লং ব্যাচের স্টুডেন্ট আমি যাতে ক্লাস নিয়েছি এখানে, তারা পৃষ্ঠটান সান্দ্রতা থেকে যে কোনো থেকে কোশ্চেন করুক অ্যান্সার করে আসতে পারবে। বাট আমি তোমাদেরকে আজকে যা পড়াইছি এর বাইরে থেকে কোশ্চেন করে তুমি অ্যান্সার করতে পারবে না, আমি তাদেরকে উভয়ে পড়াইছি। সিক্স সেমিস্টার পর্যন্ত বই পড়ে এক্সাম দিছি, আল্লাহর রহমতে একটাও রেফার্ড খাই নাই, ইনশাল্লাহ রেজাল্টও ভালো আছে। হ্যাঁ, তাহলে তুমি এখন সাজেশন ফলো করতেছো কেন? তুমি বই পুরো 6টা মাস সময় পাইছো, 6টা মাস পড়াশোনা করছো তো, তাই না? তাহলে ওগুলো রিভিশন করে পরীক্ষা দিতে যাও। এই সাজেশন তারপরে হচ্ছে মেগা ক্লাস এগুলো চক করে ভাই পড়েও না তোমরা কেউ, এগুলা তোমাকে লং টাইম তোমার ক্ষতির মুখে ফেলাইবে। আমি বারবার বলছি এটা তোমাকে লং টাইম ক্ষতির মুখে ফেলাবে। পুরো সেমিস্টার পড়াশোনা করো, বের হওয়ার পরে ভালো কিছু করবা। আচ্ছা, একটা কোশ্চেন লেখে, হ্যাঁ, যে কত তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ
0 সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে, হ্যাঁ। এই একটা হচ্ছে তোমার কোশ্চেন হচ্ছে কি হতে পারে ম্যাথের হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুবই কি আমাদের প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটা আমরা কি করতে পারি দেখো, যে আমরা একটু আগে তোমাদেরকে একটা ইয়ার কথা বলছিলাম, ইকুয়েশনের কথা বলছিলাম, যে এই ইকুয়েশনটা হচ্ছে কি করো মনে রাখো, এই ইকুয়েশনটা মনে রাখো। সো আমরা লেখো, আমরা ইকুয়েশন দেখে আসছি, উই নো ভিটি বাই ভি নট ইকুয়াল রুট ওভার 273 প্লাস টি ডিভাইডেড বাই কত 273। এই সূত্রটা আমরা হচ্ছে ল্যাপ্লাসের তোমার তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে যে শব্দের বেগ, এই প্রমাণটা করার সময় আমরা কি করছি দেখে আসছি, ঠিক আছে। সো এখন দেখো যে ভিটি আমার বলছে কি, যে কত ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ 0 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগের দ্বিগুণ হবে। তার মানে 0 ডিগ্রি তাপমাত্রায় যে বেগটা ছিল আমাদের কত ডিগ্রি তাপমাত্রায় নিয়ে গেলে আমি তার বেগটা দ্বিগুণ হবে। তাই 0 ডিগ্রি তাপমাত্রায় বেগ কি ভি নট। তাহলে আমি বলতে পারি দেখো ভি নটে আমি বললাম ভি নট, এবং কত ডিগ্রি তাপমাত্রায় ধরলাম টি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ দ্বিগুণ হবে। তাহলে এই টি এর মানটা বের করতে হবে, টি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ দ্বিগুণ হবে, কার দ্বিগুণ হবে আদি বেগের। তাহলে আমরা লিখতে পারি 2 ভি নট ইকুয়াল রুট ওভার 273 প্লাস টি ডিভাইড বাই কত 273। এখন দেখো এটা যদি বর্গ করি আমি, তাহলে এখানে ভি নট কেটে যায়, তাহলে 2 এর উপর বর্গ 4 আসে, তাহলে 4 আর এই রুট ওভার উঠে যায়, তাহলে 273 প্লাস টি ডিভাইড বাই কত 273। তাহলে এখান থেকে দেখো এটা যদি গুণ করি আমি 4 ইন্টু 273 ইকুয়াল টু 273 প্লাস টি। তোমরা এখান থেকেও ডিরেক্ট ক্যালকুলেটরের অ্যান্সার বের করতে পারো, কোনো সমস্যা নাই, আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এখান থেকে আমাদের মান আসে 4 ইন্টু 273 1092 ইকুয়াল টু 273 প্লাস টি। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু আসে দেখো 1092 মাইনাস 273, তাহলে টি সমান কত আসে 819 সেন্টিগ্রেড। এটা হচ্ছে অ্যান্সার, এটাই কি আমাদের এটাই অ্যান্সার, ওকে। সো এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও তোমরা দ্রুত। আচ্ছা, সেম টাইপের একটা কোশ্চেন আসতে পারে, 0 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে। তাহলে বলতেছে দেখো 0 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ 350.23 মিটার পার সেকেন্ড হইলে 30 সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কত। এই শব্দের বেগ চাইছে কত ডিগ্রি তাপমাত্রায় 30 ডিগ্রি তাপমাত্রায়। তাহলে কার মান চাইছে আমরা জানি কি, দেখো তো আমরা জানি ভিটি বাই ভি নট ইকুয়াল রুট ওভার 273 প্লাস টি বাই টি 273, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখন দেখো এই ভিটির মানটা চাইছে আমাকে কত ডিগ্রি তাপমাত্রায় 30 ডিগ্রি তাপমাত্রায়। তাহলে ভিটি বাই ভি নট কত দেওয়া আছে 350.23 ইকুয়াল রুট ওভার 273 প্লাস কত ডিগ্রি তাপমাত্রায় 30 ডিগ্রি 30 ডিভাইড বাই কত 273। তাহলে এটা ভি নট সমান কি লিখতে পারি আমরা, আচ্ছা এটা ভিটি হবে, হ্যাঁ। তাহলে ভিটি সমান কি লিখতে পারি আমরা, এই 350 গেলে কি গুণ হয়, তাহলে 350.23 ইন্টু এটা ক্যালকুলেশন করলে কত আসে রুট ওভার 273 প্লাস 30 ডিভাইডেড বাই 273 1.05। তাহলে এই মানটা গুণ করলে কত আসে ইন্টু
350.23, 350.23, 368.97, 368.97 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, বইয়ের সাথে তোমাদের মিলবে না অ্যান্সার, হয়তো একটু কম বেশি হবে। ওকে, সো এটা কোনো ব্যাপার না। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই দুটা অ্যান্সার, দুটা হচ্ছে প্রশ্ন হচ্ছে ইয়া করো, শব্দের বেগ থেকে আসার মতো এই দুটা কোশ্চেনই আছে, মানে ম্যাথ আর কি। আরেকটা ম্যাথ আছে আমাদের, ওটা একটু পরে করে দিচ্ছি। হ্যাঁ, প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের, উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 16.4 মিটার, 16.6 মিটার হবে। আচ্ছা, সো এখন দেখো যে প্রতিফলক, তার মানে একটা ধরো ওয়াল, একটা ওয়াল ধরো আমি এখানে দাঁড়ায় আছি, সামনে আমার ওয়াল আছে, সো আমি এখানে চিৎকার দিচ্ছি, চিৎকার দিচ্ছি, তাহলে দেখো এইটা আমি দাঁড়ায় আছি, এটার ডিস্টেন্স আছে না, ডি, ডিস্টেন্স কি আছে, ডি, ঠিক আছে। সো এখন দেখো শব্দের বেগটা আমার ভি বেগে যাইতেছে, তো এখানে যেতে একটু সময় লাগবে না, ধরলাম টি সেকেন্ড সময় লাগছে, কত সেকেন্ড, টি সেকেন্ড। আমি তোমার প্রতিধ্বনি শুনতে পাবো কখন, এই ওয়ালে যখন আমার শব্দটা আঘাত করে আবার পুনরায় ফেরত আসবে, তখন তো আমি শুনতে পাবো, তাই না? তার আগে তো আমি প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে প্রতিফলক। ওকে, তাহলে আমি দেখো লিখতে পারি যেরকম যে উই নো দেখো প্রতিধ্বনি কখন শুনবো, এখানে বাড়ি খেয়ে আসবে, তাহলে কত পথ যাইতেছে, ডি প্লাস ডি, তাহলে কত হয়, 2D ইকুয়াল, তুমি 2D দিতে পারো বা এস দিতে পারো, ঠিক আছে, ইকুয়াল কত বেগে যেতেছে, ভিটি। আমরা এস ইকুয়াল টু কি পড়ছিলাম, ভিটি পড়ছিলাম না, ভিটি। আমরা এখানে ডিসটেন্স ডি দিয়েছি, এর জন্য ডি দিলাম। ওকে, তুমি এসও দিতে পারো, কোনো প্যারা নাই। ওকে, সো এতটুকু। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি ডি ইকুয়াল টু কি লিখতে পারি, ভিটি বাই 2, ভিটি বাই 2, এটা আমরা কি করতে পারি, লিখতে পারি। সো এখন সব বাতাসে হচ্ছে তোমার হচ্ছে যে সব বাতাসে হচ্ছে শব্দের বেগ যেটা, সেটা হচ্ছে আমরা বলি কত, 332 মিটার পার সেকেন্ড। ওকে, 332 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মান। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। ভি এর মানটা এখানে কত, ভি এর মানটা হচ্ছে 332, আর প্রতিধ্বনি শোনার জন্য তোমার প্রতিধ্বনি শুনতে ন্যূনতম আমার সময় লাগবে 1/, এক কথায় কি 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। ওকে, প্রতিধ্বনি শোনার জন্য সময় লাগবে কত, 0.1 সেকেন্ড। এটা হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম এতটুকু সময় লাগবে, 0.1 সেকেন্ড। তাহলে আমি যদি বলি এখানে তোমাকে যে অতএব ডি ইকুয়াল টু ভি কত, 332 ইন্টু 0.1 ডিভাইডেড বাই কত, 2। ডেট লিখে দিবা, ভি ইকুয়াল টু 332 আর টি ইকুয়াল টু হচ্ছে 0.1 সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে দেখো ডি এর মানটা কত আসে, বা লিখতে পারো প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় লাগবে 0.1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে আসে তোমার 332 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, 16.6 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের দেখাতে বলছে, তাহলে লিখে দেবে এখানে, অতএব দেখানো হলো। ওকে, এতটুকু স্ক্রিনশট দিয়ে নাও।
আচ্ছা, তোমাদের হচ্ছে 60টা রচনামূলক কোশ্চেন থাকে, তার ভিতরে 5টা লিখতে হয়, হ্যাঁ। সো আমরা এর মধ্যে থেকে একটা রচনামূলক কোশ্চেন বাদ দিব, সেটা হচ্ছে তোমাদের অনেক বড়। এখন যদি এটা হচ্ছে তোমাকে দুইটা স্টেপে সহজ, কিন্তু তোমার জন্য অনেক কঠিন হবে, ঠিক আছে। জাস্ট দুইটা ফর্মেটে হচ্ছে আমরা মান বসালে হবে, কিন্তু তোমাদের জন্য হচ্ছে সমস্যা। ল্যাপ্লাস বলছে কি, ল্যাপ্লাস বলছে যে তোমার হচ্ছে যে, আচ্ছা একটু ওয়েট করো, ল্যাপ্লাসের সূত্রটি প্রতিষ্ঠা করতে বলছে। ল্যাপ্লাসটা দেখাই দিই, আচ্ছা সমস্যা নেই যদি পড়ে যাই। আমরা, আচ্ছা বাদ দাও, আমি এখান থেকে একটা রচনামূলক কোশ্চেন বাদ দিচ্ছি, তাহলে বাকি যে তোমার 7টা রচনামূলক থেকে 5টা লিখতে হয়, তাহলে 6টা হচ্ছে তুমি ইয়া করতে পারবে, ওকে। এখন আমরা হচ্ছে তোমার এরপরে যে অধ্যায় 14 অধ্যায় আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, কারণ আমি তো শুধু পড়াইলে হবে না, তোমাদেরকে তো আউটপুট দিতে হবে, তাই না। আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, ওকে। এই অধ্যায় থেকে আমরা একটা প্রমাণই পড়ব, সেটা হচ্ছে প্রমাণ করো যে পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু কি, এনআরটি, ওকে। সো এই সূত্রটা আমরা প্রমাণ করবো আজকে। এখান থেকে ম্যাথ আসে কি, একটু দেখি দাঁড়াও। না, এখান থেকে ম্যাথ আসে না তোমাদের, হ্যাঁ। তো মনে করা হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা গ্যাস নিলাম, ধরো একটা কি করছি, আমরা গ্যাস নিচ্ছি, হ্যাঁ। তো ধরা যাক আমরা এম ভরের কোনো গ্যাসের আয়তন ধরলাম, আমরা কি করতেছি, আমরা ধরা যাক এম ভরের কোনো গ্যাসের আয়তন, চাপ, আয়তন, চাপ এবং পরম তাপমাত্রা ভি, পি এবং টি, ভিটি এবং টি, ওকে। সো এতটুকু আমরা লিখছি, সেটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। এখন বয়েলের সূত্র মতে আমরা বলতেছি যে বয়েলের সূত্র আছে তোমার, তারপরে হচ্ছে তোমার চার্লসের সূত্র আছে, তারপরে অ্যাভোগাড্রোর সূত্র আছে, তারপরে হচ্ছে তোমার চার্লস, বয়েল, অ্যাভোগাড্রো, কনস্ট্যান্ট টেম্পারেচার বয়েল, কনস্ট্যান্ট প্রেসার চার্লস, কনস্ট্যান্ট ভলিউমটা কে জানো, ভুলে গেলাম। আচ্ছা ভলিউম লাগবে না তোমাদের, হ্যাঁ। সো এখানে বয়েলের সূত্র বলছে এরকম যে বয়েলের সূত্র মতে আমরা লিখতে পারি কি, যে বয়েলের সূত্র মতে আমরা লিখতে পারি বয়েল বলছে এরকম, যদি তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে উহার সাথে তোমার হচ্ছে ভলিউমের সাথে মানে আয়তনের সাথে প্রেসারটা হচ্ছে ব্যস্তানুপাতিক, ওকে। তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক 1/পি। এটা হচ্ছে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, ওকে। তারপর হচ্ছে তোমার চার্লসের সূত্র বলতেছে, চার্লসের সূত্র মতে, চার্লসের সূত্রটা কি বলছে তোমাকে, যদি কোনো গ্যাসের যদি তোমার প্রেসার বা হচ্ছে তোমার চাপ যদি হচ্ছে স্থির থাকে, তবে উহার হচ্ছে আয়তন তাপমাত্রার সমানুপাতিক, উহার আয়তন কত, তাপমাত্রার সমানুপাতিক, ওকে। সো এই দুইটা হচ্ছে ইকুয়েশন আর কি। সো দুইটা ইকুয়েশনকে যদি আমরা এখন কনভার্ট করি একটার সাথে, যে 1 আর 2 সমীকরণ হতে, 1 ও 2 নম্বর সমীকরণ হতে লিখতে পারি আমরা, দেখো যে ভি সমানুপাতিক টি ইন্টু 1/পি, এটা আমরা লিখতে পারি না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি/পি। তাহলে এখানে আমরা সমানুপাতিক ধ্রুবক উঠাবো, তাহলে ধ্রুবক উঠানোর জন্য একটা কে লাগবে, তাহলে আমরা লিখতে পারি কে ইন্টু টি/পি।
কে ইন্টু টি বাই পি। ওকে, সো এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন এখানে হচ্ছে কে একটা সমানুপাতিক ধ্রুবক, কে একটা কি সমানুপাতিক ধ্রুবক। সো এখন এটা যদি আমি একটু হিসাব করে দেখো, এরকম ক্যালকুলেশন করে আছে, এইদিকে লিখি যে এই পি এফ আসলে কি হয় পিভি, আর টি আসলে কি ভাগ হয়ে যায় ইকুয়াল টু কে কনস্ট্যান্ট। তার মানে এটা ধ্রুবক, তার মানে আমরা বলতেছি কি আমরা এটা একটা স্টেজ নিয়েছি এই জন্য এরকম। হ্যাঁ, তুমি যদি একাধিক স্টেজ নাও তাহলে তোমার আস্তে আস্তে বাড়বে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এরকম, অতএব P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইকুয়াল ডট 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 ইকুয়াল টু Pn Vn বাই Tn। আমি যতগুলা স্টেজ না কাট করব ততগুলো আমরা লিখতে পারবো, ঠিক আছে। সো এতটুকু দেওয়ার পরে তুমি যেটা করবা যে তোমার 1 মোল, আমরা কি বলছি 1 মোল গ্যাস যদি বিবেচনা করা হয়, যদি আমরা কি করি 1 মোল গ্যাস বিবেচনা করি, তাহলে আমাদের হচ্ছে এখানে ধ্রুবকটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তখন আমরা সার্বজনীন ধ্রুবক ইউজ করি, কি ইউজ করি সার্বজনীন ধ্রুবক। হ্যাঁ, সো এতটুকু তোমরা লিখতে পারবা। তোমরা কেমিস্ট্রিতে এটা পড়ছো আরেকভাবে, সেটা দিলে দিতে পারো, বাট হচ্ছে যে সেটা দেওয়া মনে হয় ফিজিক্সে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ, সো এখন দেখো আমরা বলতে পারি এরকম যে এক মোল গ্যাস বিবেচনা করা হয় তাহলে সকল গ্যাসের জন্য ধ্রুব সংখ্যার মান কি হবে একই হয়, একই হয়। ওকে, সো এখানে আমরা হচ্ছে ধ্রুবকটা চেঞ্জ করতে পারি, ধ্রুবকটা কি করতে পারি আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখানে ধ্রুবক নাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো যে আমি এখানে ধ্রুবক চেঞ্জ করি, তাহলে লিখতে পারি আমরা পি ভি বাই টি ইকুয়াল টু আর, ইকুয়াল টু কি আর। হ্যাঁ, আর হচ্ছে কি আমাদের সার্বজনীন ধ্রুবক, আর এটা কি আমাদের সার্বজনীন ধ্রুবক। ওকে, এতটুকু লিখবা। লেখার পরে এটা যদি সিম্পলিফাই করে দেখো তাহলে লেখা যায় যে ভি ইকুয়াল আর টি বাই পি, এটা লেখা যায়। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখবা। ওকে, এরপরে লিখবা তোমরা যে অ্যাভোগাড্রার সূত্র মতে ভি সমানুপাতিক কে মোল সংখ্যা, ভি সমানুপাতিক কার এই যে মোল সংখ্যা, মোল সংখ্যার। সো এখন ভি সমানুপাতিক যদি মোল সংখ্যা হয় তাহলে আমরা তোমার এটা দিলাম 4 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা লিখতে পারি কি 1 2 যদি এটা আমরা একটু ভাঙি দেখো যে অতএব এখানে লিখলাম ভি ইকুয়াল টু আর এন, যেহেতু আমাদের ধ্রুবকটা একই, ধ্রুবকটা কি আমাদের একই, সুতরাং আমরা হচ্ছে এখানে লিখতে পারি। তাহলে তুমি যদি বলো যে আমরা হচ্ছে 1 2 3 সমীকরণ হতে পাই, 1 2 3 সমীকরণ হতে পাই, তাহলে দেখো এটা লিখতে পারি আমরা যে ভি ইকুয়াল এন ইন্টু আর টি বাই পি, আর টি বাই পি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো পি ভি ইকুয়াল টু এন আর টি, এটা দিলেও হবে তোমার। হ্যাঁ, এটুক দিলে তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নাই। অথবা তুমি যদি আরেকটু লিখতে যাও যে তোমার হচ্ছে যে আমরা এইটুক লিখছি আমরা, হ্যাঁ, তারপরে এই পর্যন্ত করছি আমরা, পর্যন্ত করছি না, সো এতটুক দিলে হবে তোমার। কিন্তু
তোমরা বিভিন্ন কেমিস্ট্রিতে পড়ছো যে এতটুকু দিয়ে করছি আমরা, এতটুকু দিয়ে কি করছি আমরা, করছি না? কিন্তু আমরা হচ্ছে এইখানে তোমার ফিজিক্সের ক্ষেত্রে এটা করতে যাবো না, এটা জাস্ট দেখাই দিলাম। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি আমরা যে পিভি ইকুয়াল টু আরটি, পিভি ইকুয়াল টু আরটি। হ্যাঁ, তো এখান থেকে দেখো আমরা যদি আমরা বলছি কি আমাদের 1 মোল গ্যাস বিবেচনা করি আমরা, কি কত মোল? 1 মোল গ্যাস। তাহলে 1 মোল গ্যাস যদি বিবেচনা করি আমরা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই ভি সমান লিখতে পারি আমরা, ভি সমান লিখতে পারি এম এম ভি। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে দেখো যে পি ইন্টু এম এম ভি ইকুয়াল টু আরটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আয়তন, এটা হচ্ছে আণবিক ভর, বড় হাতের এম, ছোট হাতের এমটা হচ্ছে ভর। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি দেখো এটা যদি ওই পাশে পাঠিয়ে দিই এম আর এম, তাহলে লেখা যায় এরকম যে পিভি ইকুয়াল টু এম এম ইন্টু আরটি। হ্যাঁ, তাহলে এখান থেকে লেখা যায় দেখো পিভি ইকুয়াল টু এম এম, এটা হচ্ছে আমার লেখা যায় এ, ছোট হাতের এম। ঠিক আছে, তাহলে ভর এবং আণবিক ভরের অনুপাতটা হচ্ছে কি আমাদের এন। সো এতটুকু তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে আমরা দেখো যে এখানে হচ্ছে লিখছি কি যে এম ভরের একটা গ্যাস, এর আয়তন হচ্ছে কি আমাদের ভিপিটি। তুমি লিখতে ওই যে গ্যাসটা নিছি আমরা এম ভরের, সেই গ্যাসটা হচ্ছে আমাদের এম আণবিক ভর বিশিষ্ট। ওকে, এইটা কোথা থেকে আসছে সময় থাকলে এটা আমি দেখাইতাম। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি হয়তো আর কিছুক্ষণের ভিতরে আর কি 10 মিনিটের ভিতরে আমি তোমাদের হয়তো বা তোমরা 9:30-এর ভিতরে ইউটিউবে ভিডিও পেয়ে যাবা। ওকে, আর আগের সবগুলো ভিডিও ইউটিউবে দেওয়া আছে। যদি কারো কোনো কোশ্চিন থাকে ইউটিউবে ক্লাস করতে যায় তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবা। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।